স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার 8 মাস পর খুনিরা শনাক্ত হয়েছে বলে ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের সময়সীমা শেষ হবার একদিন আগেই সংবাদ সম্মেলন করেন মন্ত্রী। প্রকাশ করলেন সন্দেহভাজন 8 জনের নাম। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী সাগররুনির পারিবারিক বন্ধু তানভীর সহ গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। বাকি একজনকে ধরতে ঘোষণা করা হয়েছে 10 লাখ টাকা পুরস্কার। সাগররুনির হত্যাকাণ্ড গত কয়েক মাসে ছিল সবার আলোচনা কেন্দ্রবিন্দুতে। এই সময় নানান ঘটনার জন্ম দিয়েছে হতাশা আর অবিশ্বাসের। আর তাই নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অবিশ্বাস পুরোপুরি দূর করতে পারেনি। সাগররুনি পরিবার ও কথিত সন্দেহভাজনদের নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযোগের তীর ছুটতে শুরু করেছেন বিরোধী দলের নেতারাও। এখন এসব সন্দেহ সংশয় দূর করতে ঘটনার বিশ্বাসযোগ্য বিবরণ প্রকাশ করতে হবে সরকারকেই। প্রকৃত হত্যাকারীদের বিচারে কাঠগড়ায় দাঁড় করানোর দায়িত্ব তাদের। এই অবস্থা আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। হত্যা রহস্যের জট খুলতে অনুসন্ধানে কোন পদ্ধতি অনুসরণ করেছে র্যাব? সন্দেহভাজনেরা অনেক আগে গ্রেপ্তার হলেও নাম প্রকাশে এত দেরি কেন? হত্যার নেপথ্য কারণ প্রকাশে বাধা কোথায়? ডিএনএ পরীক্ষার ফলাফল আদালতে কতটা গ্রহণযোগ্য হবে? জানিয়ে রেখে আজকে বাংলাদেশে মতামত প্রশ্নবার্তা SMS পাঠাতে পারবেন ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন দৈনিক সমকালের সম্পাদক জনাব গোলাম সারোয়ার, আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জনাব শওকত মাহমুদ এবং দৈনিক আমাদের অর্থনীতি সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান। স্বাগত আপনাদের। জনাব গোলাম সারোয়ার, আমি প্রথমেই জানতে চাইবো যে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে আজকে সাগররুনি হত্যাকাণ্ডের হত্যা রহস্যের জট খুলতে গিয়ে সাংবাদিকদের ডেকে এনে অনেকগুলি কথাই বলেছেন, কিন্তু আমরা আসলে হত্যা রহস্যের জটের কিনারা করতে পারলাম তার এই বক্তব্যের মাধ্যমে নাকি আরো? আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে সংবাদ সম্মেলন করলেন তাতে তিনি প্রথমে বলেছিলেন হত্যা রহস্যের উন্মোচন করবেন তিনি, কিন্তু তিনি তার যা বলেছেন তিনি বলেছেন যে আমরা কতখানি এগিয়েছি তার এটা আমি বললাম। সুতরাং তিনি যেটা বলছেন রহস্য উন্মোচন করেনি, তদন্তের অগ্রগতির কথা তিনি বলেছেন। তারা নিজের ভাষায় তিনি বলেছেন আমরা তদন্ত অগ্রগতির কথা বললাম, তাহলে রহস্য উন্মোচন হলো না। যেটা যে কথাগুলো আপনি বললেন যে অনেকগুলো প্রশ্নবিদ্ধ হয়ে আছে তার সংবাদ সম্মেলন, এবং অনেক প্রশ্নের কিন্তু তিনি জবাব দেননি। এবং আমরা ইয়ের সঙ্গে তাদের এই সাগররুনির পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে আমরা কাহিনী শোনার জন্য আমরা সংবাদ সম্মেলনে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেছি, কিন্তু এটা কাহিনী বলেছেন, তা আমরা কাহিনী না রহস্য উন্মোচনের কথা বলা হলো। তার আরেকটি প্রশ্ন করেছেন যে যাদের ধরা হয়েছে তারা তো ডক্টর নিতাই হত্যাকাণ্ডের থেকে আগের থেকে জড়িত আছে, তাদের ধরা হলো আর রহস্য উন্মোচন করা হলো, তাহলে নেপথ্যে কারা? আসলে মূল প্রশ্ন কিন্তু হচ্ছে এই খুনের নেপথ্যে কারা, সে বিষয়টি জানার জন্য সকলে আগ্রহ ছিল, কিন্তু সেই আগ্রহ কোনো উত্তর আমরা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পাইনি। জনাব শওকত মাহমুদ, আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটি শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই বিএনপির উচ্চ পর্যায় থেকে জনাব খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির একজন সদস্য, তিনি বলেছেন সরকার সাগররুনির প্রকৃত হত্যাকারীকে আড়াল করতে অন্যদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি এই অভিযোগ করছেন। এই অভিযোগ আসলে মানে একটু তাড়াহুড়া করে করা হলো কেন? এই অভিযোগ কতটা বস্তুনিষ্ঠ? সরকার আসলে কাকে বাঁচাতে চায়? এতে সরকারের বা কি লাভ? আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব হিসেবে এখানে আমন্ত্রিত। আমি সাংবাদিক নেতা হিসাবে আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া জানাবো। রাজনৈতিক প্রতিক্রিয়ার কথাটা, আপনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টাও, আমি উপদেষ্টা বটে, কিন্তু আমি এসেছি আপনি আমাকে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন সেই পরিচয়ই আমি প্রথমে কথা বলি, তারপর রাজনৈতিক প্রতিক্রিয়ার কথা বলবো। কারণ সাগররুনির হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে প্রবাসী বাংলাদেশি বলুন বা বিদেশিদের মধ্যেও এক ধরনের চাঞ্চল্য তৈরি করেছে এই হত্যাকাণ্ড নিয়ে। কিন্তু আজকে যদি বলেন যে বাংলাদেশের মানুষ বা দল সংগঠন কথা বলতে পারবে না, তাদের প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে। সাংবাদিক হিসাবে আমি মনে করেছি যে তিনি আমাদের কথা দিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অনুষ্ঠানের আগে আলোচনা করছিলেন যে 25শে সেপ্টেম্বর তিনি বলেছেন 10ই অক্টোবরের মধ্যে তিনি এটা জানাবেন, এবং আমরা অপেক্ষা করছিলাম। তো আজকে 9 তারিখেই তিনি একটি সংবাদ সম্মেলন বলবো না, এটা মিডিয়া ব্রিফ করেছেন, কারণ তিনি কোনো প্রশ্নের উত্তর সেভাবে দেননি। দুই একটি প্রশ্নের উত্তর দিয়েছেন। এখানে তিনি যেই কথাগুলো বলেছেন, আমি এই প্রেস কনফারেন্সের পর অনেক সাংবাদিকের ফোন পেয়েছি, এবং কারো কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা। এর প্রথম কারণ হচ্ছে যে সাগররুনিকে স্রেফ চুরি বা ডাকাতির জন্য হত্যা করা হয়েছে, এবং এই হত্যাকাণ্ডের রহস্য খুলতে 8 মাস সময় লাগলো, এটাই প্রথমে একটা
বেমক্কা ঠেকেছে তাদের কাছে, যে এটা এমন কি মানে শীর্ষ ডাকাত বা খুনি তারা তাদের ধরতে এতদিন লাগলো। দ্বিতীয়ত ডাক্তার নিতাই হত্যাকাণ্ড না হলে হয়তো সাগররুনির হত্যাকাণ্ডের ইয়েরা ধরা পড়তো না, এমন একটা ভাব হয়েছে। সরি। জি। এবং তাদের ডিএনএ টেস্ট যে করতে যে পাঠানো হয়েছে, আমার মনে আছে মাসখানেক আগে বৈশাখী টেলিভিশনের ক্রাইম বিটের যিনি দায়িত্বে আছেন তিনি বলছিলেন যে এদেরকে কেন সন্দেহ করা হচ্ছে যে সাগররুনির হত্যাকাণ্ডে এরা জড়িত, এবং ওই মৃতদেহে খুনির রক্ত পাওয়া গেছে সেটার ম্যাচ করার জন্য পাঠানো হয়েছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন সন্দেহভাজন, তিনি কিন্তু এখনো নিশ্চিত নন, বা যারা গ্রেপ্তার হয়েছেন তারাও বলেননি, যে স্বীকার করেননি তাদের কাছে যে আমরা এই মার্ডারটা করেছি, এই কথাটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেননি। সন্দেহভাজন, এবং আমাদের সন্দেহ ওই সন্দেহভাজনতা নিয়েই, যে আপনারা বলছেন ঠিক আছে আমরা এই ব্যক্তিদের সম্পর্কে আমাদের কোনো পৃথক কোনো দরদ নেই যে তাদের বাঁচানো, কিন্তু তারা প্রকৃত খুনি কিনা এটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সংবাদ সম্মেলনে পরিষ্কার করতে পারেননি। এবং সাগররুনির পরিবারের পক্ষ থেকে রুনির ভাই যে আজকে বক্তব্য দিয়েছেন বিভিন্ন টেলিভিশনে এবং পত্রপত্রিকায়, তিনি বলেছেন তানভীর নামে তাদের কোনো পারিবারিক বন্ধু নেই। আর তানভীরকে কেন্দ্র করে যদি এই জিনিসটা থাকতো তাহলে এতদিনে ডিবি যে পর্যন্ত গিয়েছিল তদন্তে, সেখান থেকেই তো জিনিসটা বেরিয়ে আসতো। এবং আজকে যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আমি বিভিন্ন টেলিভিশনের প্রতিবেদন দেখেছি, তাদেরকে কিন্তু র্যাব এই গার্ডদের আগে গ্রেপ্তার করে আবার জিজ্ঞাসাবাদ করে ছেড়েও দিয়েছিল, কিন্তু তারা আজকে যেমন আমি একটু তথ্য যোগ করতে চাচ্ছি তানভীর সম্পর্কে। তানভীর কিন্তু কাকতালীয় হয়ে নামটা আর একটা নামের সঙ্গে মিলে যাচ্ছে, তানভীর নামটি আর কি। আমরা যখন সংবাদটি দেখার সময় বললাম যেটা তানভীর রস্বীকার দিয়ে করে দীর্ঘকার দিলে তার মানুষ কনফিউজড হয়ে যাবে। এই তানভীরকে কিন্তু তার বাবার সঙ্গে আমরা কথা বলেছি, তানভীরকে কিন্তু 1 অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করেছে পুলিশ, তারপরে তাকে র্যাব একবার জিজ্ঞাসাবাদ করেছে এবং ছেড়ে দিয়েছে। এবং কয়েকদিন আগে তাকে আবার নিয়ে গেছে, এবং তখন র্যাব থেকে নাকি তার বাবার ভাষ্য মতে র্যাব থেকে বলা হচ্ছে না আমরা তার সঙ্গে কথাবার্তা মনে হয়েছে সে এটার সঙ্গে মোটেও যুক্ত নেই। এবং তানভীরের বাবা বলেছে যে সাগররুনির সঙ্গে এর কিন্তু সেই ধরনের শুধু ফেসবুকের ফ্রেন্ড হিসেবে, এর বাইরে তার কোনো রকমের যোগাযোগ নেই। তাই এটা একটা মানে এটা বোঝাই যাচ্ছে মনে হচ্ছে আরোপিত বা সাজানো, যদিও বলছেন জজ মিয়া না। এবং আমি সবশেষে বলবো যে তিনি যেভাবে ঘটনাটি উপস্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মোটিভ কোনতে, হত্যাকাণ্ডের মূল বিষয়টি কিন্তু মোটিভ। সাগররুনির হত্যাকাণ্ডের পেছনে তার ঘর থেকে কোনো কিছু খোয়া যায়নি, গেছে ল্যাপটপ। আমাদের ধারণা তাতে অনেক ইনফরমেশন ছিল। এই ইনফরমেশনের জন্য তিনি খুন হয়েছেন না কেন খুন হয়েছেন সেটি কিন্তু পরিষ্কার করেননি। অতএব মোটিভ যখন আবিষ্কৃতই হয়নি, উদ্ঘাটিত হয়নি, সেই ক্ষেত্রে তিনি এমন একটি ঘোষণা দিলেন যেটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মানুষকে তিনি একটি বোঝাতে চেষ্টা করেছেন যে আমরা প্রায় উদ্ধার করে ফেলেছি, কিন্তু আমরা বিশ্বাস করছি না। এটাই হচ্ছে সত্য। নাই, বিশ্বাস অবিশ্বাস নিয়ে প্রশ্ন আসছে, দেরিটা একটা বড় কারণ হয়ে দেখা যাচ্ছে। এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় আসলে যতটা কিছু পরিষ্কার হয়েছে তার চেয়ে অনেক কিছু আবার পরিষ্কার হয়ও নাই। এই বিষয়ে আপনি কি হয়? আসলে কি আমাদের যারাই নেতৃস্থানীয় ঘটনার শুরু থেকে এখন পর্যন্ত যত কথা বলেছেন, যদি সেগুলিকে সিকোয়েন্সিয়ালি সাজানো হয় আপনি রিকনসাইল করতে পারবেন না। আজকে বলা হচ্ছে কতগুলি নাম সন্দেহভাজন, বলা হচ্ছে মোটিভ এখনো জানা সম্ভব হয়নি। আমি কিন্তু বুঝি না ইনভেস্টিগেশন হয় কিভাবে, কোনটা আগে কোনটা পরে। আরো একটা কথা বলি, এই ইনভেস্টিগেশনের মাঝামাঝি পর্যায়ে কিন্তু পুলিশ আমাদেরকে বলেছিল যে মোটিভ নিশ্চিত হওয়া গেছে, এখন আমাদের শুধু আসামিদেরকে খুঁজে বের করা বাকি। আমরা কোন কথাটা বিশ্বাস করব? এবং বলেছিল প্রণিধানযোগ্য অগ্রগতি। আরেকটা হলো সেদিন যদি প্রণিধানযোগ্য অগ্রগতি হয়ে থাকে, আজকের অগ্রগতিটা কি অগ্রগতি না আমরা আবার পিছিয়ে গেলাম এটা বোঝা যাচ্ছে না। আমরা আসলে বুঝতেই পারছি না কি হয়। এবং যার ফলে আমরা যে টকশোতে আলোচনা করছি, দেখবেন আমরা বিগত বিভিন্ন টকশোতে যা আলোচনা করব তারই পুনরাবৃত্তি হবে। কারণ মাননীয় মন্ত্রী আমাদেরকে এগিয়ে দিতে পারেন নাই যে আমরা সেটার একটা বিশ্লেষণ করব। আমাদেরকে আবার চর্বিত চর্বণ করতে হচ্ছে, আমাদেরকে আবার সেই পুরনো কথা যেগুলি আমরা বিভিন্ন সময় বলেছি তারই পুনরাবৃত্তি করতে হবে। এবং রিকনসাইল করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে আমার তো কথার ধারাবাহিকতা থাকতে হবে, ক্রমাগত উন্নতির একটা বিষয় থাকতে হবে। আমার তো এরকম হতে পারে না যে আরো একটা কম্পারেশন আমি বুঝি না, ওয়াই ওয়াজ দি মিনিস্টার অর হাউ ওয়াজ হি ফোর্স, যেটা ডেট বলতে হবে।
যেমন স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছিলেন 48 ঘন্টার মধ্যে হবে, তারই বা কি এমন না না, প্রয়োজন ছিল? আমি একটু বলি, আমি এদের শকতদের জন্য বলেছি, শকতদের জন্য বলছি এই জন্য যে সাংবাদিক সমাজ, সাংবাদিক নেতৃত্বে যেভাবে আন্দোলন জোরদার করেছিল, একটা ডেট বলতেই হবে এটা। এখন খুব উনি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী একজন দক্ষ আমলা, তিনি সাহারা খাতুনের রাজনীতির মধ্যে অত ভুল করেন না, তিনি বুঝেছেন সময় লাগবে, তাই একটা মোটামুটি একটা সময় হাতে নিয়ে মানে তিনি বলেছিলেন, কিন্তু আসলে তো কিছুই হয়নি, তাড়াহুড়া করেছে। যে তার একটা বড় প্রমাণ আমি আপনাদের বলি, 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে হুমায়ুন কবিরের জন্য। আচ্ছা, হুমায়ুন কবিরের কি আমরা চিনি? আমরা তো চিনি, তার ছবিটা দরকার। আমরা বহু চেষ্টা করেছি, তাহলে খবরটা আমরা ছবিও সহ ছাপিয়ে দিন, একে ধরিয়ে দিন, 10 লক্ষ টাকা পুরস্কার। আমরা পিআইও সাহেবের সঙ্গে কথা বললাম, তিনি জানেন না, স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, আজকে কথা বলেছেন, আজকে একটা কথা বলেছি। তাহলে দাঁড়ালো কি, যে তাড়াহুড়া করে যে লোকটাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তার ছবিটাও তাদের কাছে নেই। মানে এর মানে হচ্ছে কত তাড়াহুড়া করে কোন রকম মিলিয়ে দেওয়ার মানে কাজ 10 তারিখ ডেডলাইনটা ঠিক রাখা, আমি ডেডলাইনটা কিন্তু ঠিক সারোয়ার ভাইয়ের সাথে একমত। অনেস্টলি স্পিকিং, ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে তার প্রজ্ঞা, লেখাপড়া এবং অন্যান্য যোগ্যতার জন্য আমরা যে হাই এস্টিমে ওনাকে মেজার করি, এই অ্যাকশনটার হ্যান্ডলিংটা আমার কাছে মনে হচ্ছে ওনার কারণে হোক বা সরকারের অন্যান্য কোনো ইকুয়েশনের কারণে হোক, এখানে আমার মনে হয় একটা দুর্বলতা দেখিয়ে ফেলেছেন। এবং এখান থেকে উদ্ধারটা কিন্তু এত সহজ না, খুব জটিল। এখন সবচেয়ে ভালো হবে যে আমরা যদি একবার বলে ফেলতে পারি সরি, এটা টাইম বাউন্ড কোনো প্রমিস আমাদের পক্ষে করা সম্ভব না, আমি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি, আমি আপনাদেরকে প্রমিস করতে পারি যে আমি নিয়মিত এটা তদারক করব এবং যাতে একটা প্রফেশনাল ইনভেস্টিগেশন ভালোভাবে হয় আমি সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এরকম মানে একটা এই যে স্ট্রং আসলে- মেসেজও কিন্তু আমাদের জন্য ভালো হতো। বিএনপির প্রতিক্রিয়াটা আপনি কিভাবে দেখছেন, যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটাকে রিজেক্ট করা হলো, এই বলে সরকার প্রকৃত হত্যাকারীকে আড়াল করার জন্য একটি মিথ্যা গল্প বলছে। এইটা প্রথম কথা হলো এইটাতে BNP সরকারের কি এবং মোটিভ? আওয়ামী লীগের মানে শওকত ভাই যেরকম বলতেছিলেন যে ওদের কি মোটিভ থাকবে, সরকারের বা কি মোটিভ এখানে ইয়ে করার জন্য না, থাকবে? সরকারের সরকারের এখানে মান কিন্তু- সম্মান তো জড়িত হয়ে গেছে না, একেবারে। বিরোধী দলের প্রতিক্রিয়ার জন্য আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে সরকারের মোটিভ থাকা এবং সেটা স্ট্যাবলিশ করার দরকার নাই। যে কোনো একটা গ্রহণযোগ্য জিনিসটা যেটা হয়, মোটামুটি মন্ত্রীদের এই কথায় একটা পালস কিন্তু বিরোধী দলীয় নেতারা পেয়েছেন যে এটা কাউকে সন্তুষ্ট করতে পারে নাই। So, এটার অ্যাডভান্টেজ নেওয়া তাদের তো স্বার্থ, তারা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য যে কোনো একটা রিমার্ক দিয়ে দিবে, দে আর নট ইন চার্জ। সো তাদের তো অন্য কোনো অফিসিয়াল রেসপন্সিবিলিটি নাই, বরং ওই যে সন্দেহের একটা আবহ আছে সেখানে আরেকটু এলিমেন্ট দিয়ে দেওয়া পলিটিক্যাল এলিমেন্ট। আমি স্যারের ভাই, আপনি নিশ্চয়ই এটা বলবেন, আমার একটু জানার ইচ্ছা যে আমাদের আজকে বক্তব্যে সবার মনে অনেক সন্দেহ সৃষ্টি হলো, কি বক্তব্যটা আসলে বা কি ফাইন্ডিংসটা আসলে আমাদের মনে সন্দেহটা হইতো না? যদি যেটা উনি বলেছেন যে রহস্য উন্মোচন করার কথা বলেছেন, 10 তারিখের মধ্যে এই হত্যাকাণ্ডে রহস্য উন্মোচন করা হবে, তারা রহস্য উন্মোচন না করে অগ্রগতি কথাটুকুই বললেন এবং তখনই সন্দেহ উদ্রেক হলো। এবং মানে সাংবাদিকরা কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় অনেক খুশি খুশি করে নানা প্রশ্নের কথা বলছেন, তিনি সব প্রশ্নের জবাব বেরিয়ে গেছেন তদন্তাধীন। তাহলে এই সংবাদ সম্মেলনের দরকারটা কি ছিল? যদি তদন্তাধীন বলে কোনো কথা বলা না যায়, তাহলে তিনি বা কষ্ট করলেন কেন, আর সাংবাদিক কেন হুমড়ি গিয়ে সেখানে বললেন। আর একটি কথা আমি বিএনপি যে কথা আপনি বলছিলেন, এটা কিন্তু আমাদের একটা, আমি জানি না এটা কি আওয়ামী লীগ কি বিএনপি, ঘটনাটা ঘটলে তাৎক্ষণিকভাবে একটা মন্তব্য দিতেই হবে। আর আমরা যারা সংবাদপত্রে কাজ করি রিপোর্টারকে বলি এক্ষুনি টেলিফোন করে দেখো, উনিও একটা মন্তব্য দিয়ে দিলেন। আমি মনে করি এই ইস্যুতে বিএনপির তাৎক্ষণিকভাবে মন্তব্য দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এবং তিনি যেটা বলেছেন, এই যে একটা সরকার, যেটা শওকত মাহমুদ অথবা বললেন যে তাহলে সরকারের কিছু হলেই তার সম্পর্কে একটা নেগেটিভ একটা বক্তব্য দেওয়া, আমরা তার বক্তব্যের সঙ্গে আমি দ্বিমত। তিনি চোর তত্ত্বের কথা মনে হয় বলেছেন নাকি আমি জানি না, সাধারণ চোরদেরকে, এখানে কিন্তু চোর তত্ত্বটা নাই। আমরা যে চোর তত্ত্বের কথা বলছিলাম সেটা অবশ্য ওইভাবে নাই। তবে একটা বিষয় আমার কাছে খুব মানে অত্যন্ত অদ্ভুত মনে হয়, পেশাদার খুনি বলা হয়েছে এদের, অবশ্য ওইভাবে নাই। তবে একটা বিষয় আমার কাছে খুব মানে অত্যন্ত অদ্ভুত মনে হয়, পেশাদার খুনি বলা হয়েছে এদের। কিন্তু আমরা যখন প্রথমে এটা ইনভেস্টিগেশন তখন বলা হলো যে ওই খুন্তি দিয়ে
দা দিয়ে কুপিয়ে কুপিয়ে করা হয়েছে। পেশাদার খুনি নাকি খুনতে দিয়ে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে করে, কি অদ্ভুত অদ্ভুত একটা দেশ। মানে বলা ওই যে- যায়। এগুলি বলছি আমি রিকনসাইল করা যাচ্ছে না। Contradiction, what a contradiction. এবং কনসিস্টেন্সির মারাত্মক অভাব। একদম। তবে আমি তবে কিন্তু- আমরা একটা বিরতি নেই শওকত ভাই, বিরতির পর আপনি ওই যে বিএনপির রিঅ্যাকশনটা নিয়ে আপনি বিএনপির হেডটা পরে সেটা নিশ্চয়ই জবাব দেবেন। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব শওকত মাহমুদ, আপনি বলছিলেন বিএনপির প্রতিক্রিয়ার কথা বা বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হলো সংবাদ সম্মেলনের পরপর, সেটির কারণ বা- দেখুন, আজকাল খবর তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাছে খবর চলে আসে, SMS এর মাধ্যমে আসে এবং টেলিভিশন বা নিউজ চ্যানেলগুলোর মাধ্যমে আসে, স্ক্রলের মাধ্যমে আসে, টিকারের মাধ্যমে আসে। এটা খুব দ্রুতই আসে এবং আমি মনে করি যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব আজকে যুব দলের যে সমাবেশ ছিল, তিনি সেই মঞ্চটিকে ব্যবহার করেছেন একটা সময়োচিত মঞ্চ হিসেবে। তিনি যে প্রতিক্রিয়াটা জানিয়েছেন সাথে সাথে, যে যাদেরকে ধরা হয়েছে মানে খুনি সন্দেহে, এটা করে প্রকৃত খুনিদের আড়াল করা হচ্ছে। আজকে যে আমাদের আলোচনা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছেন, আপনিও হয়তো অনেক SMS পাচ্ছেন, সারা দেশের মানুষের টোনটা তো সেটাই। এবং উনি অনেক আগেই বুঝতে পেরেছেন, তার মতো একজন বিজ্ঞ রাজনৈতিক নেতা, তিনি দ্রুতই অনুধাবন করতে পেরেছেন যে জনমতটা কি হতে পারে এবং সেইভাবেই তিনি বলেছেন তার প্রতিক্রিয়া। শওকত ভাই, যদি প্রকৃত খুনিকে আড়াল করার জন্য আমরা কাউকে সাজানো হচ্ছে এরকম যদি বলি, তাহলে প্রকৃত খুনির একটা মানস প্রতিমা আমাদের মধ্যে আছে, সেটা কি আসলে? প্রকৃত খুনি আসলে মানস প্রতিমা নিয়ে আমাদের মধ্যে যাই কাজ করুক না কেন, জি। আমরা কিন্তু সুষ্ঠু তদন্তের স্বার্থে কিন্তু আমরা এগুলো বলতে প্রস্তুত নই। কারণ আমরা দেখেছি, আমরা আন্দোলন করার সময় বলা হয়েছে যে আন্দোলন করলে তদন্ত বিপদগামী হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আন্দোলনটা একটু নিয়মতান্ত্রিক করি, বিপদগামী যেন না হয়। আজকে আমি এক তথ্য দিলাম, আরেকজন আরেক মানুষ প্রতিমা সম্পর্কে আরেক তথ্য দিল, এতে করে বিভ্রান্তি হতে পারে। আমাদের মনের মধ্যে অনেক কিছু ঘটছে, কারণ যেই ব্যক্তি খুনি 48 ঘন্টায় ধরা পড়তে পড়তেও সে পড়লো না, সে নিশ্চয়ই কোনো না কোনো প্রভাবশালী মহলের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। এটা তো একটা সাধারণ বিশ্বাস যে পুলিশ অমুককে ধরে না কেন, যে অমুকের টাকা আছে, অমুকের আত্মীয় অমুক, এই কারণেই তো ধরে না। এবং তদন্ত সম্পর্কে আপনি দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী রামুর ঘটনার পর দিনকে বললেন যে এটার সঙ্গে বিরোধী দল জড়িত আছে। তো উনি এত তাড়াতাড়ি কিভাবে প্রমাণ পেলেন যে বিরোধী দল জড়িত আছে কিনা? আমি যদি বলি যে আমরা যদি বেনিফিট অফ ডাউটও দেই সরকারকে, সরকারের অন্তত এইটা থেকে মুক্তি নাই যে তারা এই পুরোটার ম্যানেজমেন্টে একটা অযোগ্যতার পরিচয় দিচ্ছে। এবং এটা হচ্ছে, আমি যখন সরকারকে একদম টোটাল বেনিফিট অফ ডাউট দিব যে তাদের কোনো অসৎ উদ্দেশ্য নাই, কারোর দোষ অন্যের ঘাড়ে দেওয়ারও ইচ্ছা নাই, তাহলে আমাকে ধরে নিতে হবে তারা জানেই না এরকম একটা পরিস্থিতিতে কি করতে হয়, কি কথা বলতে হয়, কেন আমি 48 ঘন্টার কথা বলবো, কেন বলবো মোটিভ জানা হয়ে গেছে, কেন বলবো প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে, কেন আবার আজকে আমি 10 তারিখ একটা সময়সীমা নিজেই দিয়ে দিব, সেই সময়ে এসে আমি সারোয়ার ভাই কিন্তু একটা বলছিলেন সাংবাদিক নেতাদের চাপেই ওনাকে একটা সাংবাদিক সাংবাদিক এটা কোনো কথা হলো? না না না, আমি বলছি কিন্তু ওই অর্থে আসলে যে চাপটা যে বড় ছিল, মানে এতে কোনো তো কোনো সন্দেহ নাই, বড় আমিও চাপ ছিল বলছি চাপ ছিল এবং মানে কিন্তু তার মানে কি এই যে আমরা সাংবাদিকরা চাপ দিল বলে মাননীয় মন্ত্রী এখন নিজেই খুন করেছেন এরকম একটা স্বীকারোক্তি দিয়ে দিবেন? কারণ এত চাপ, একটা কিছু স্বীকারোক্তি দিতে হবে চাপ থেকে বাঁচার জন্য। এটা কি ডিজিএফআই এনএসআই এর সেই রিমান্ড নাকি? এত সংক্ষিপ্ত সময় দেওয়াটা ঠিক হয় না। হ্যাঁ, আমার মনে হয় যে আমার এখন মনে হচ্ছে সারোয়ার ভাই, যেমন এখন যেন এটা আমাদের দায়িত্ব সরকারকে বলা যে ভাই তোমাদের উপর সময়ের চাপ আমরা প্রত্যাহার করে নিলাম, এখন আপনারা একটা প্রফেশনাল কাজ দেখান আমাদেরকে এবং নিয়মিত আপডেটস দেন যে প্রতিদিন কাজ হচ্ছে। ডিটেইল বলার দরকার নাই, কিন্তু প্রতিদিন কাজ হচ্ছে সেটা আমাদেরকে একটা বিবরণী দেন আপনাদের তরফ থেকে, আমরা দেখতে চাই কাজ হচ্ছে। কিন্তু এই রকম মানে রাজনৈতিক ঘোষণা দিয়ে প্রফেশনাল কাজের ডিক্লারেশন হতে পারে না। আর আমি এটাও মনে করি, ওয়াই শুড দি মিনিস্টার হিমসেলফ অ্যাপ্রাইজ? আমি তো মনে করি যে এই প্রফেশনাল টিম কাজ করছে তাদেরই বসরা। আমি একটু দ্বিমত করি, বাংলাদেশের সবকিছু উপর থেকে হয়। জি না না, যার হয়, যে আমরা কাজ তো ছিল এটা সেই ব্যতিক্রম কাজটি সে করতে করে। যাচ্ছি সারোয়ার ভাই, আই এগ্রি উইথ ইউ। মানে এটাই হওয়া উচিত, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে
একবারে যা কিছু করে প্রধানমন্ত্রীকে করতে হবে, যা কিছু নিজের প্রধানমন্ত্রীকে না, দিতে না, হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এক পর্যায়ে সাহারা খাতুন বললেন না যে এটা এখন প্রধানমন্ত্রী মামলার দেখভাল করছেন, আমি কিন্তু এটার না, মধ্যে না, না, এটা বাংলাদেশের এটাও অদ্ভুত বলেছিলেন, ব্যাপার। right. যে বাংলাদেশে সবকিছু প্রধানমন্ত্রী ঘাড়ে যেতে হবে, এবং উনি ওনাকেও বলতে হয়, এটাও একটা মানে তবে এটাও সারোয়ার একটা- ভাই একটা কথা, প্রধানমন্ত্রীর কথা সাহারা খাতুন বলেছিলেন, পরবর্তীতে প্রধানমন্ত্রী দায়িত্ব রেখেছেন কিনা বা অন্য কাউকে দিয়ে আমি দিয়েছিলেন কিন্তু কিনা আর জানা হয় না। আমি কিন্তু সাহারা খাতুনের কথা ভাবছি, উনি কিভাবে আজকে সংবাদ সম্মেলনটা দেখলেন আর কি। উনি তো 48 ঘন্টা পরে নানা বিপদে পড়েছেন, উনি দেখলেন তো তার মতো কথা বলে আরেক স্বরাষ্ট্রমন্ত্রী বিপদে পড়েছেন। আই ডোন্ট নো হাউ সে মানে না, সারার ভাই, প্রধানমন্ত্রী কিন্তু আচ্ছা। নিউ ইয়র্কে একটা কথা বলেছেন যে এই মামলার বিচার আরো তদন্তে আরো বেশি সময় লাগতে পারে, এরকম একটা কথা কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন নিউ ইয়র্কে কিন্তু বলেছেন একটা প্রশ্নের জবাবে। সময়টা দেওয়া ঠিক হয় না। আরেকটা আমি জানি না সব হত্যা রহস্য কি ভেদ হয়, না, কিছু সেই কিছু ব্যাপারে হত্যাকাণ্ডের এটা অনেক বইপত্র আছে, সিনেমা আছে, কোন রহস্য ভেদই হয় না। আমরা জানি না এই হত্যাকাণ্ডটি সেদিকে যায় কিনা, আসল রহস্য উদ্ঘাটন আদৌ হয় কিনা। আদৌ হয় কিনা এই একটা সন্দেহ আমাদের কিন্তু মানুষের আমাদের জায়গায় আশঙ্কা এটাই। জেগেছে এটা একটা। কিন্তু আমরা কিন্তু দেখেছি বাংলাদেশে পুলিশ যদি চায়, তারা যে তাদেরকে যদি পলিটিক্যালি বাধা দেওয়া না হয়, তারা যে পারে, তারা কিন্তু সম্প্রতিও দেখিয়েছে। ওই যে একজন ডাক্তারের হত্যাকাণ্ড, ইফ ইউ রিমেম্বার, জি। সেটা কিন্তু সৌদি কূটনীতিক সৌদি খালাফের- কূটনীতিকটাও একটু সময় নিয়েছে, তাও কিন্তু সেটা উন্মোচন হয়েছে। যে ডাক্তারের হত্যাকাণ্ডটা একদম একদিনের মধ্যে, দুই দিনের মধ্যে, দুই It দিনের was- মধ্যে, it দুই was দিনের মধ্যে dramatic, এবং এরকম কিন্তু আমাদের পত্রপত্রিকায় আমরা অনেকের লেখা পেয়েছি। আমি একটা বিষয় আমি জানি না, আমাদের মধ্যে কেউ যদি জানি যে র্যাব যে ধরনের ফোর্স, এলিট ফোর্স, তাকে তদন্তের জন্য কোনো বিশেষ প্রশিক্ষণ আছে? আমার জানা নেই আমি কিন্তু আপনার এটা। সাথে আমার একমত। জানা আমার নেই একটু কিন্তু এটা কারণ নিয়ে হচ্ছে যে পুলিশের কিন্তু তদন্তের পুলিশের এটা মানে খুনের তদন্ত একাধিক তদন্ত আছে, তার এক্সপার্টাইজ আছে। আমি জানি না, মেবি আছে। স্যার ভাই, আপনি যখন প্রসঙ্গটা তুললেনি তখন আমার এই বিষয়টা নিয়ে আমার জানার অংশটুকু আপনার সাথে যোগ করি যে এই একটা তদন্ত হবে, সেই তদন্ত কোন সংস্থা করবে সেটাও ঠিক করে দিয়েছে বাংলাদেশের উচ্চ আদালত। উচ্চ আদালত। এটা বড় এটা বিষয়। কিরকম কথা যে আচ্ছা, এটা আমি জানি না যে আদালত মানে আমি কিন্তু আমি জানি না সারোয়ার ভাইয়ের মানে- সাথে একমত, এটা কিন্তু এক্সপার্টিজের প্রশ্ন না, এটা তাদের ম্যান্ডেটও না। মানে এটা আদালতেই বা ঠিক করার বিষয় কি, এটা আমার মাথায় ঢোকে না। আদালতে গিয়ে কেন এটা ঠিক করতে না, হলো? না, এটা আমি বুঝি না। আদালত তো সবকিছুই বলে, যে এটাও ঠিক করলো যে এটা কি আদালতে সমস্যা হবে করে। গিয়ে প্রসিকিউশনের সময়, কারণ র্যাব তো এই মামলার চার্জশিট দেবে না, হয়তো র্যাব এটা করে পুলিশের কাছে দেবে, আর থানায় যে মামলার বাদী সেই থানার তদন্ত কর্মকর্তার কাছে যাবে, এবং কোর্টে যখন কেসটা উঠবে তখন কিন্তু র্যাব কিন্তু কোর্টে যাবে বলে আমার মনে হয় না। যাবে হলে পুলিশকেই যেতে না, হবে। আসলে কে যাবে এটা একটা ইন্টারেস্টিং। আমাদের এখানে অনেক এসএমএস আসে, তো প্রতিবার যেরকম এসএমএস আসে আমরা নানা রকম মতামত পাই। আজকে এসএমএস এর মধ্যে অন্তত মানে একটি বড় অংশ, আমি 3 ভাগের 2 ভাগও যদি বলি তাহলে ভুল হবে না, যে তারা আসলে অবিশ্বাস করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের বা এই রহস্য উদ্ঘাটিত হয়েছে বলে মনে করছেন না। অনেকেই এই ধরনের একটা কথা বলছেন যে আরেকটি জজ মিয়ার অবস্থা হলো কিনা, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সতর্কভাবে বলেছেন যে আমরা জজ মিয়ার মতো নাটক সাজাতে বসিনি। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীর অসহায়ত্ব। না, এটা আগে এটা থেকে, হলো কিন্তু কথা। আমার মনে হয় না জজ মিয়ার প্রেক্ষাপট এটা প্রেক্ষাপট এক না। জি। এইভাবে আমি মনে করি না জজ মিয়া নাটক হচ্ছে জি। না, এই নাটকটা অন্য আরো একটু চমকপ্রদ নাটক হয়তো হতে যাচ্ছে। তবে 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 স্বরাষ্ট্রমন্ত্রী জজ মিয়ার কথা বলে বোধহয় জজ মিয়ার ব্যাপারটা একটু জজ মিয়া প্রসঙ্গটা এত ব্যাপারটা পপুলার। কিন্তু জি। 25 তারিখে যখন স্বরাষ্ট্রমন্ত্রী ওই বক্তব্যটা দেন, সেদিনও কিন্তু জজ মিয়ার প্রসঙ্গে এসেছিল। মানে প্রশ্নের উত্তরে তিনি জজ বলেছেন, মিয়া তাকে এমন জিজ্ঞেস একটি করা চরিত্র, এটা মুখে মুখে এসে গেছে এখন, তাই না? সুতরাং এটা কথা বললে জজ মিয়া প্রসঙ্গটা এসে যায় আর কি। তবে এটির কিন্তু আমরা মানে এটার একটা সায়েন্টিফিক ইনকোয়ারি হবে তো, যে ডিএনএ টেস্টের ব্যাপার আছে, আলামতের ব্যাপার আছে। আলটিমেটলি কিন্তু এটা প্রমাণিত হবে যে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সত্য কথা বলেছেন কি বলেননি, এবং তার এই বক্তব্যগুলো কিন্তু আদালতের বিষয়বস্তু হয়ে দাঁড়াবে একসময়। যে মানে ডিএনএ টেস্ট আদালত আমাদের দেশে কি হয়েছে? DNA আমাদের আমাদের এখানে আমাদের DNA দেশে test হয়। লোকালটা হয়েছে, লোকালি হয়েছে। লোকালি হয়েছে, কিন্তু বাইরে ডিএনএ থেকে আনা বাইরে হয়েছে থেকে এরকম আনার জানি না না। ঘটনাগুলো আদালতে আমরা গ্রহণযোগ্য হয়েছে কিনা এরকম এখনো পর্যন্ত এটা যদি হয় আমি এটা জানি না, এটাই প্রথমবারের এখনো মতো গ্রহণযোগ্য হয়েছে কিনা আমার এটা জানা নেই, আমার প্রথম মনে হয় না। মানে প্রথমবারের মতো এটি গ্রহণ করা হবে। সাংবাদিকদের নানা রকম প্রশ্নের জবাবে যখন ব্রিফিং, যেটিকে শওকত ভাই ব্রিফিং বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন উঠে যাচ্ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে বারবার কিন্তু সাংবাদিকরা বলছিলেন যে আপনি এইটা সম্পর্কে একটু বলুন। তো স্বরাষ্ট্রমন্ত্রী একটি কমন অ্যান্সার দিয়েছেন যে যারা তদন্ত করছেন তাদের
অবস্থাটা নিজের মনে করে একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, বলেছে, নিজেই ভাবুন কিভাবে- নিজেই ভাবুন কিভাবে করেন। তার মানে কিন্তু আরো বোঝা গেল যে আসলেই মানে ব্যাপারটা তদন্তের মাঝ পর্যায়ে এই এই ব্যাপারটিতে মানে আমি ঠিক বুঝতে পারলাম না যে আমরা আসলেই অনেক বেশি কনফিউজড হয়েছে এইরকম দর্শকদের এটা মতো। এটা এটা আমাদের সংশয় আরো বেড়েছে, তো সন্দেহ নেই। জি। আমরা কিন্তু কথা বলেছিলাম সমকাল থেকে আমাদের সাংবাদিক ইউনিয়নের দুই নেতার সঙ্গে, আমাদের ইকবাল সোবহান চৌধুরী এবং গাজী সাহেবের সঙ্গে। ভাবলাম যে এখন যে তারা তো ব্যাখ্যা দিচ্ছেন, সাংবাদিক সমাজের নেতা হিসেবে আপনারা কিভাবে দেখছেন? তারা কিন্তু এক কথা বলেছেন, না শুধু তো নই বটে, বরং আরো সমস্যাকে আরো জটিল করে দেওয়া হলো। সুতরাং এই সংবাদ সম্মেলনে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ইচ্ছা থাকে যে সংবাদ সম্মেলন করে মোটামুটি কিছু একটা বলে সাংবাদিক আন্দোলনটা বন্ধ করে দেওয়া যায়, আমার মনে হয় এটা 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 হবে বলে এটা মনে হচ্ছে না। আমাদের টেলিভিশনে অবশ্য আসছিলেন ইকবাল সোবহান চৌধুরী সাহেব আসছিলেন, জনাব রুহুল আমিন গাজীও আসছিলেন। তো জনাব ইকবাল সোবহান চৌধুরী অনেক সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন। উনি বলেছেন যে এতদিনে তো মানে এক্সাক্ট যদি আমি পড়ি, উনি এরকম কথা বলেছেন, এতদিন একজন খুনির নামও প্রকাশ হয়নি, আজ স্বরাষ্ট্র। জনাব ইকবাল সোবহান চৌধুরী অনেক সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন। উনি বলেছেন যে এতদিনে তো মানে এক্সাক্ট যদি আমি পড়ি, উনি এরকম কথা বলেছেন, এতদিন একজন খুনির নামও প্রকাশ হয়নি, আজ স্বরাষ্ট্রমন্ত্রী 7 জনকে শনাক্ত করে গ্রেফতারের কথা বলেছেন। তো এর মাধ্যমে মামলার কিছুটা অগ্রগতি হয়েছে। তিনি এরকম একটি মানে মামলার অগ্রগতি হয়তো প্রশ্ন ওঠেন না কোনো, এটা তো তদন্তের একেবারে তদন্তেরই সাধারণ পর্যায়ে অগ্রগতি, হয়ে গেছে। তদন্তের বলা সাধারণ যাচ্ছে না। পর্যায়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে মামলার- বলেছেন সন্দেহভাজন। সন্দেহভাজন, এবং আমরা নরমালি পুলিশের কাছে যখন মামলা বলতে বোধহয় এখানে বিষয়টি বুঝাতে চেয়েছেন। আচ্ছা, মানে সন্দেহভাজন আইনের তিনি মামলা। বলেছেন এই জন্য জি। যে এমনকি পুলিশ যখন কোনো খুনের আসামিকে ধরে, আসামি যখন পুলিশের কাছে 161 করে, পুলিশের কাছে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় 161, জি। এটা কিন্তু আদালতে গ্রহণযোগ্য না। পরের দিন আদালতে নিয়ে আসার পরে 164 গিয়ে। 164 এ পড়ে। ম্যাজিস্ট্রেটের সামনে এটি জবানবন্দি এখানে দিতে হয়। যে সন্দেহভাজন 7 জন, সেই 7 জনের কেউ তদন্তকারীদের কাছে কি বলেছে যে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী বলতে এই পারে। সন্দেহভাজনদের আমরা এই সন্দেহভাজন আমরা এদেরকে আবার আমরা উনি একটি- বলতেও কিন্তু আমরা একটা আবার একটি খারাপ। বিরতি নিতে হবে। বিরতির পর ফিরে এসে আপনি যেটি বলছিলেন সেটি বলবেন, আর এই বিরতির সময়টুকু আপনি একটু ভেবে বাইর করবেন যে আমরা নতুন কি পেলাম আজকে। একটি কোনো নতুন কথা আপনি নিশ্চয়ই ভাবতে পারবেন এই 4 মিনিট সময়ের মধ্যে। আমরা একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যেন নাইমুল ইসলাম খান, আপনার কাছে জানতে চাইছিলাম যে আজকে সংবাদ সম্মেলনে আমরা নতুন কি পেলাম, কারণ আমরা দর্শকদের মধ্যে চরম হতাশা আমি বলবো এরকমই দেখতে পাচ্ছি। একজন দর্শক এরকম বলেছেন, আপনাদের টক শো দেখে খুব মজা পাইতেছি, চালায় যান, খুনি দেখবেন নিজেই আইসা ধরা দিব। আরেকজন এরকম বলছেন যে আওয়ামী লীগ ঠিক ইলেকশনে আগে আগে এটা রিভিল করবে নিশ্চয়ই, এখন যদি না করে। শিউলি একজন, উনি বলেছেন যে কনভিক্টেড পারসন যাদেরকে বলা হয়েছে তাদের আদালতে যেতে দিন, ট্রায়াল শুরু হোক, তারপরে দেখা যাবে যে ইনভেস্টিগেশনটা ঠিক ছিল কি ঠিক ছিল না, কোনো মিডিয়া ট্রায়াল না করতে। না না, এমনকি মানুষের সন্দেহটা এখন লাগাম ছেড়ে চলে যাচ্ছে। এবং এর ফলে কি হবে জানেন, যে এই যে কয়েকজনের নাম আজকে যদি আপনি যে জিজ্ঞাসা করলেন আজকে আমরা কি পেলাম, কয়েকটি নাম পেলাম, এছাড়া কিন্তু আমরা কিছু পাই নাই। এর মধ্যে কিছু পুরনো নাম, কিছু নতুন নাম, কিন্তু এটা নিশ্চিত করে কিছু এখনো বলা হয় নাই। এখন এই নামগুলি বলা হলো যে এগুলি জজ মিয়ার না, কিন্তু এটা জজ মিয়ার না হলেও এরা কিভাবে, কেন, কোন প্রেক্ষাপটে তাদের এই স্বীকারোক্তিটা হলো, এটা কিন্তু স্টোরিটা মিলাতে হবে। মানে আমাদের কাছে মিলতে হবে যে পুরো ঘটনা প্রবাহের সাথে এই ফাইন্ডিংসটা খাপ খায়। এক, দ্বিতীয় একটা দিক আছে, কিন্তু শুধুমাত্র এই হত্যাকাণ্ডের সাথে এটা খাপ খাইলে হবে না। সরকারের এবং পুলিশের যে ধারাবাহিক বিবৃতিগুলি ছিল সেগুলির সাথেও একটা রিকনসাইল করতে হবে, নইলে ওই কথাটার জন্য তাদেরকে আবার আমাদের কাছে জবাবদিহি করতে হবে যে তখন মোটিভ আপনারা যেটা জেনেছিলেন সেটা কি ছিল, এখানে এসে আবার মোটিভ ডিফারেন্ট হয় কিভাবে? নাইম ভাই, তদন্তের অগ্রগতির পর্যায়ে পর্যায়ে মোটিভগুলি চেঞ্জ হতে পারে না, বা না। মনে হওয়াটা চেঞ্জ হতে পারে না। যে আমরা তো গোয়েন্দা বইতে পড়ছি যার উপরে সন্দেহ হইলো আসলে সে খুনি না, প্রকৃত খুনি আসলে অন্যজন, এরকম তো চেঞ্জ হইতেই পারে তদন্তের অগ্রগতির পর্যায়ে। এই তর্কে গেলে আমাদের তো অনেকে দোষী সাব্যস্ত হয়ে ফাঁসি হয়ে যাওয়ার পরও জি। উন্মোচন হতে পারে যে উনি নির্দোষ ছিলেন। জি, এরকম কিন্তু একাডেমিক্যালি আমরা এগ্রি করতে পারি, কিন্তু Right. আমরা যখন একটা প্রফেশনাল ফোর্সের কাছ থেকে একটা কিছু জানতে চাই, আমরা ওই মুহূর্তে তাদের একটা মানে রিলায়েবল ইন্টারপ্রিটেশনই তো আমরা আশা করব। এখন আমরা যদি সেই রকম বেনিফিট অফ ডাউট যদি ওই লেভেলে দিতে থাকি, তাহলে আমি ওই ফাঁসিতে চড়াইয়া দেওয়ার পরেও আমরা হয়তো আলোচনা করে বের করতে পারবো বা ফার্দার ইনভেস্টিগেশন করে বের করতে পারবো যে যিনি ফাঁসিতে ঝুলেছিলেন
তিনি আসলে প্রকৃত সেই অপরাধী নন। তার মানে আপনি আপনি বলছেন যে আসলে এটা বিচার তদন্ত শেষ হওয়ার পরে ওই কনসিস্টেন্সিটাও থাকতে হবে থাকতে হবে। এবং দেখাইতে হবে। আমি বলছি যে তারা, আপনি যেটা বললেন যে মোটিভটা অন্য মোটিভ তখন মনে হতে পারে, কিন্তু সেটা যে লজিক্যালি যে গ্রো Change করেছিল হচ্ছে। সেটাও আমাদেরকে এস্টাবলিশ করে দেখাতে হবে। কিন্তু সারোয়ারের কাছে জানতে চাইবো যে এটা সম্ভব কিনা এখন, আর যত রকম মন্তব্য বা যত রকম বক্তব্য আমরা পেয়েছি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকেই সরকারের, এখন কি আর এটি সম্ভব একটি ধারাবাহিক এটা মানে ছিন্ন সূত্র হয়ে গেছে। আপনি যে কথাগুলো বললেন, এখন এগুলাকে এক করে আর সূত্রটা আবার ঠিক করে এক জায়গায় যাওয়া, জি। এটা খুবই কঠিন কাজ। আজকে আমি ওই স্বরাষ্ট্রমন্ত্রী, তো আমি টেলিভিশনে দেখেছি, তার বিব্রত হওয়ার ব্যাপারটা আমি একটু একটা কথা বলতে আমি ভুলে গেছি। আমি একটু ব্যক্তিগত বা প্রসঙ্গ হিসেবে বলি যে সাগর ও রুনি এই দুজনেই কিন্তু যুগান্তরে আমার সঙ্গে একসঙ্গে কাজ করেছেন। জি জি সাগর এবং রুনি দুজনই, এবং ওদের বিয়ে কত তখন যুগান্তরে যখন চাকরি করে তখনই তারা কিন্তু তাদের বিয়ে হয়েছিল। এই মর্মান্তিক ঘটার পরে আমি কিন্তু ছুটে গেছিলাম তাদের বাড়িতে। আমার কাছে মানে মনে হয় আমরা যত আলোচনা করি, যত কিছু করি, সাগর রুনি আর ফিরে আসবে না, কিন্তু তাদের পরিবারের যেটা প্রত্যাশা যে আমাদের দুই সন্তান তো আর ফিরে আসবে না, কিন্তু বিচারটা ঠিকমতো হোক, অনুসন্ধান ঠিকমতো হোক, এরপর নাটক করে আমাদের আর গল্প শোনাবেন না, এটা তাদের একটা আকুতি। কিন্তু এই গল্প শোনাতে গিয়ে যে কিভাবে বিব্রত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমি একটু সমকালে যেটা স্বাভাবিক একটু সামনে একটু পড়ি আমি। গ্রেপ্তার 4 জন ভাড়াটে খুনি ছিল কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এ বিষয়ে 2টি সম্ভাবনা রয়েছে। কি সম্ভাবনা জানতে চাইলে বলেন এখনো তদন্ত শেষ হয়নি। 2টি সম্ভাবনার কথা বলে যখনই প্রশ্ন করলো তদন্ত শেষ হয়নি, তাকে যখন আবারও একটি প্রশ্ন করা হলো, বলো তদন্ত শেষ হয়নি, তাহলে উনি ডাকতেন কেন? কিছুই যখন বলা যাবে না, 2টি প্রসঙ্গ আছে বলে শুরু করে আর উনি আর সামনে এগোতে পারলেন না, এটি বোঝা যায় যে একজন দক্ষ আমলা কি অবস্থা, কি বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছিলেন। সুতরাং আমি মানে হতাশা ব্যক্ত করা ছাড়া আমি আর কিছু বলতে পারি না। কিন্তু আমরা যে 7টা নাম পেলাম সেটিতে একটি অগ্রগতি হলো কিনা? সেটা হলো কিছু গ্রেপ্তার হয়েছে। জি। এখন যেটা তার পরিবার বলেছে যে 7টি নাম আমরা শুনলাম, কিন্তু কারা এদের দিয়ে খুন করালো, কি উদ্দেশ্য ছিল, এটি না জানা পর্যন্ত আপনি 70 জন গ্রেপ্তার করে কিছু যায় আসে না। সেটি শওকত ভাই, কি আপনিও কি বলবেন যে প্রথমে আসলে মোটিভটি কি সে বিষয়ে একটু পরিষ্কার হওয়া দরকার, এবং নাইম ভাইও আগে বলছিলেন যে মোটিভ সম্পর্কে কিন্তু একটি ঘোষণা দিয়েছিল যে আমরা মোটিভটি বুঝতে পেরেছি, এবং সেই মোটিভ ছাড়া তো একজন সাংবাদিক দম্পতি কেন খুন হবেন এটা তো আমাদের ভাবনা। এবং যেখানে তাদের বাসা থেকে কোনো কিছুই খোয়া যায়, এমন কিছুই খোয়া যায় না, শুধুমাত্র ল্যাপটপ, যেটা তাদের একটা ইনফরমেশনের এটা একটা ল্যাপটপের ব্যাপারটা কিন্তু অনেকেই নানাভাবে বলছে যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল, যেটা ছাপা হতে যাচ্ছিল, রেডি ছিল, এটা এই একটা আছে, থিওরি কিন্তু বাজারে আছে, এটা কিন্তু বাজারে চালু আছে। কিন্তু আপনারা তিনজনই মানে অনেক প্রবীণ এবং সাংবাদিক, আমি বাংলাদেশে মানে ছাপা হয়েছে সাংবাদিকতার জন্য এরকম লাইফ থ্রেটেনিং রিপোর্ট কি কোনো কিছু আছে কিনা, যে মানে কি ছাপা হলে সরকার এত বিব্রত হবে বা অন্য কেউ এত বিব্রত হবে? আমরা যে বলছি যেটা সরকারের বিব্রত হওয়ার কারণ, আমরা তো সেটা বলছি না। জি, মানে সরকারের অন্য কেউ এরকম সরকারের বিব্রত হবে, কাছাকাছি হতে পারে। জি। বা আজকাল রিপোর্টের এরকম বিষয়বস্তু আছে, যেমন আমি বলি হলমার্কের ঘটনা যদি মিডিয়াতে না আসতো তাহলে কি আজকে কি হলমার্কের ঘটনা নিয়ে এত হতো? কিন্তু হলমার্কের ঘটনাটাই যদি আপনি ধরেন, হলমার্কের ঘটনাটা মিডিয়া আসার আগেই 1 মাস ধরে তাদের সাথে কথাবার্তা হচ্ছে, তাদেরকে তদন্ত হচ্ছে, অডিট হচ্ছে। না, তদন্ত না, সাংবাদিকই তাদের সঙ্গে কথাবার্তা বলছে যে আমি এটা রিপোর্ট করব, আমি এটা দিয়ে, মানে আমি জানি না বাংলাদেশে এরকম ভয়ঙ্কর কোনো রিপোর্ট আছে কিনা যেটা। অবশ্যই আছে, বাংলাদেশে এরকম অনেক মার্ডার হয়েছে, আমরা জানি না, আমরা এখনো বিশ্বাস করি যে ওই ঘটনার জন্য এরকম অনেক কিছু আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে দুর্নীতি হচ্ছে কিনা এটার যে তদন্ত হচ্ছে, এটা নিয়ে একটা সংশয় প্রকাশ করছে না, এবং একটি তদন্ত পর্যবেক্ষক দল গঠন করেছে। আমাদের মনে হয় যে আমাদেরও এই সাগর রুনি হত্যা তদন্তের একটি তদন্ত পর্যবেক্ষক দল হয়তো গঠন করতে হতে পারে, যে আপনারা সত্যিকার তদন্ত করছেন কিনা। পর্যবেক্ষণ কিন্তু হচ্ছে, পর্যবেক্ষণ হচ্ছে, কিন্তু এই পর্যবেক্ষণটা চ্যালেঞ্জটা ওইটা। সারাওয়ার ভাই যে বলেন যে প্রেসারে আছে, এই প্রেসারটা কিন্তু কেবল ইউনিয়ন মিছিল করছে বলে না, যে এই যে জনমতের চাপ আছে, তীব্র মিডিয়া ইন্টারেস্ট,
যেটা অ্যাট্রাক্টেড হয়েছে এখানে, দিস ইজ এ হিউজ চ্যালেঞ্জ। আর আমাদের একজন দর্শক, ওনার নাম আলী, উনি বলছেন যে আপনি নতুন কি পেলাম সেটা জানতে চাচ্ছেন। আমাদের মতে আজকে নতুন যেটি পেলাম সেটি হচ্ছে যে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন একজন নারী, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন একজন পুরুষ। এই ব্রিফিংটি হয়তো আজকে এবং আপনি আরেকটা জিনিস দেখবেন যে হলমার্কের বিষয়ে খুব ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে তানভীরকে ধরা হয়েছে, আমরা টোটালি সাপোর্ট করছি। বলা হচ্ছে তানভীর আত্মসাৎ করেছে 2,500 কোটি টাকা। সে কিন্তু ব্যাংকের কাছে দস্তখত করে একটা ভুয়া জমি দেখিয়ে করেছে, কিন্তু যারা এই টাকাটা দিল তাকে, তাদের কই ধরা হচ্ছে? জি, নাইম তাদেরকে ধরা হচ্ছে না। এই পর্বের শেষে নাইম ভাই চলে যাবেন। আমরা নাইম ভাইকে মানে আপনার উপসংহার বা আজকের আলোচনায় নতুন কি পেলাম, কি পাইতে পারতাম। খালেদ, এটাতে উপসংহারে যাওয়ার কিছু নাই, বরং আমাদের এখন, আমি এর আগেও বলেছি কথাটা, আমরা সকলে মিলে এখন আমরা বলতে চাই যে আমরা আপনাদেরকে ডিস্টার্ব করব না, আপনারা একটা প্রফেশনাল মেরিটোরিয়াস ইনভেস্টিগেশন আমাদেরকে উপহার দেন। আমরা এই দম্পতির হত্যাকাণ্ডের রহস্যের উন্মোচন চাই। ইতিমধ্যে যুক্তিসঙ্গত সময়ের অনেক বেশি আপনারা নিয়েছেন। আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশের পুলিশ বাহিনী, র্যাবই হোক আর রেগুলার পুলিশই হোক, তাদের এই যোগ্যতা আছে, তারা আর ন্যূনতম সময়ের মধ্যে সত্যি সত্যি একটা উন্মোচন করে দেখাবেন। যদি না তাদের উপর কোনো ইনফ্লুয়েন্স থাকে, সেই ইনফ্লুয়েন্সটা সকলের সন্দেহের কারণ ওইটা। আমাদের যে মানুষে অন্য একজন আসামি আছে, অভিযুক্ত আছে, তা নয়। আমাদের মানুষে আছে যে কাউকে বাঁচানোর চেষ্টা চলছে, সেটার একটা ছবি নাই, কিন্তু এটার একটা লক্ষণ মানুষে আছে যে কাউকে বাঁচানোর চেষ্টা চলছে, সেটার একটা ছবি নাই, কিন্তু এটার একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, যে মানে কাউকে বাঁচানোর চেষ্টা, কাউকে যেন বাঁচানোর চেষ্টা হচ্ছে। সারার ভাই কি আচ্ছা, মনে হচ্ছে যে আমি কাউকে আমি 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 কেন আপনি নিজে কথাটা বলেছেন, কেন আড়াল করবে কেন সরকার? জি, আমি আমি মনে করি না যে সরকার আড়াল করবে, সরকার কাউকে বাঁচাবার চেষ্টা করছে, এটা আমি কিন্তু মনে করি না। কিন্তু যেভাবে তারা যাচ্ছে, এটা আর দয়া করে আর টাইম দেবেন না, সময় দেবেন না, ইউ টেক ইউর টাইম। কিন্তু তার পরিবার যে প্রত্যাশা করছে যে এই সত্যিকারের খুনি এবং মোটিভ, এই দুটো আপনারা উদ্ঘাটন করেন, সময় নেন, এবং সময় না নিয়ে বারবার সময় দেওয়া দরকার নাই। হ্যাঁ, সময় লাগতে পারে, এই 8 মাস হচ্ছে, আমার মনে হয় 8 মাস, 8 মাস বেশি সময় লাগতে পারে। আমি কিন্তু বলি নাই যে আরেকজন কেউ আছে, আমি বলছি যে তাদের এই অসঙ্গতিগুলির জন্য এই সন্দেহটা প্রকট হচ্ছে, আমি বলছি। সুতরাং এটা থেকে বাঁচতে হলে এক্স্যাক্টলি সারোয়ার ভাই কিন্তু আমার কথাটাকে আবার জোর দিয়ে বললেন যে আমরা আসলে প্রফেশনাল ইনভেস্টিগেশন চাই, এবং আমরা এই অনুষ্ঠান থেকে বলছি যে আপনারা সময় নিয়ে করেন, কোনো ডেডলাইন আপনাদেরকে দিতে হবে না, আপনারা সময় নিয়ে করেন, কিন্তু আসল তথ্যটা আমাদেরকে জানান। আজকের বাংলাদেশে আমাদের দর্শকদের মধ্যে যারা আমাদেরকে বার্তা পাঠাচ্ছেন, তাদের অনেকেই বলছেন যে আমরা সাগর এবং রুনির আত্মার মাগফিরাত কামনা করি, এবং আমরা চাই যে অতি দ্রুত হত্যাকারী ধরা পড়ুক। এবং অনেকে প্রশ্ন করছেন যে এরকম একটা বিষয় নিয়ে আমরা মানে আমি বিশেষ করে হাসাহাসি করছি কিনা। বিষয়টি আসলে হাস্যকর হয়ে উঠছে নানা রকম কারণে। তো আমি একটু সারার ভাইকে কাছে অনুরোধ করবো যে আপনি যদি বিষয়টি নিয়ে একটু উপসংহার বলেন যে আমরা আসলে কি করতে পারি বা কি করা উচিত, কি চাইতে। আসলে আমরা সবাই, যেটা অন্যদের সকলের মধ্যে আমারও একটা সাধারণ প্রত্যাশা, যে সাগর রুনির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক, এবং যারা সত্যিকার অর্থে দায়ী, যারা খুনের সঙ্গে জড়িত এবং তাদের কি উদ্দেশ্য ছিল, এটি একেবারে যেন মানুষের কাছে স্পষ্ট হয়, কোনো সন্দেহ না থাকে, সেটি করা খুবই জরুরি। কিন্তু যে প্রক্রিয়া যেটা করছেন, আমার মনে হয় সেই প্রক্রিয়া দিয়ে সেটা সম্ভব হবে না। সেক্ষেত্রে র্যাবের তদন্ত, আমি জানি না, তার র্যাবের তদন্তের ব্যাপারে আমরা আস্থা রাখতে হবে, তদন্তটা সুষ্ঠুভাবে হোক, এবং তার পরিবার যেটা বলছে, আমরা কোনো গল্প শুনতে চাই না, আমরা খুব দ্রুত এটার মোটিভ জানতে চাই, এবং খুনিদের ধরা হোক। খুনিদের না ধরা পর্যন্ত, মোটিভ না বলা পর্যন্ত কিন্তু এই যে আমাদের যারা সংশয়, এই সংশয় কখনোই কাটবে না। কিন্তু আমি মনে করি একেবারে যে কিছু হয় না, এটা কিন্তু আমি মনে করি না। ধরেছেন, আসলে এদের যদি আজকে আনা যেত, সংবাদ সম্মেলনে এদের উপস্থিত করা যেত, তাহলে তাদের সঙ্গে কথাও বলতে পারতো। যা হোক, একটা পর্যায়ে একেবারে নিষ্ফলা, এটা আমি বলবো না, একটু অগ্রগতি হচ্ছে, অ্যারেস্ট করেছে, এখন নেক্সট স্টেপগুলো সতর্কভাবে নিতে হবে। শওকত ভাই, যোগাযোগের একজন কৃতি ছাত্র হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে এখন মিডিয়ার রোলটা কি হতে পারে? মানে মিডিয়াও কিন্তু একটা খুব কনফিউজড অবস্থার মধ্যে আছে। কনফিউজড অবস্থা থাকলেও মিডিয়ার মনে যে প্রশ্নগুলো জেগে আছে বা জনসাধারণের মনে, সে প্রশ্নগুলো কিন্তু মিডিয়াতে যথাযথ আলোচিত হওয়া উচিত। এবং এই আলোচনার পর্যায়ে আমি মনে করি যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, এটা হয়তো সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে।
কারণ স্বরাষ্ট্রমন্ত্রী যখন একটা কথা বলে ফেলেন তখন তার অধীনে যে তদন্তকারীরা আছে তখন তাদের পক্ষে সুষ্ঠু তদন্তে না গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ধারাবাহিকতায় তদন্ত করার একটা প্রভাব কিন্তু তৈরি হতে পারে। আমরা যেটা বলেছি যে রেলমন্ত্রী থাকা অবস্থায় রেলের তদন্ত হবে না, রেলমন্ত্রীকে সরে যেতে হয়েছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের কথা এখনই বলছি না, কিন্তু তার এই বক্তব্যটি আজকে একটু দায়িত্বহীন বক্তব্য হয়েছে এবং তদন্ত সুষ্ঠু তদন্ত করতে ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা তৈরি করেছে। দ্বিতীয়ত আমার মনে হয়েছে এর একটি রাজনৈতিক মাত্রাও যোগ হয়েছে। রাজনৈতিক মাত্রাটি এই যে সরকার ৮ মাসেও, আপনারা জানেন সাগররুনির হত্যাকাণ্ডের ৮ মাস আগামী 11ই অক্টোবরে হচ্ছে, তো এটা কিন্তু এখন একটা রাজনৈতিক মাত্রাও এতে যোগ হয়ে গেছে। আর সাংবাদিকদের আন্দোলন, আমার মনে হয় যে আমরা যথেষ্ট সময় দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী চাইলে আরো কিছু সময় দিতে পারবো, কিন্তু সাংবাদিকদের আন্দোলন আজকের এই বক্তব্যের পরে এটা তীব্রতর হওয়ারই সম্ভাবনা বেশি। স্যার ভাই, আপনিও কি মনে করেন যে সাংবাদিকদের আন্দোলন এই মামলার তদন্ত বা চাপ তৈরি করতে বা তদন্ত করতে কোন রকম সাহায্য করছে? এটা হওয়া উচিত না। আমি কোনো চাপ দিয়ে তদন্ত প্রভাবিত করা, তদন্তের নামে দ্রুত তদন্ত করে একেবারে গুবলেট করে ফেলার পক্ষে আমি না। তবে এটা মনে করার কোনো কারণ নাই যে যেহেতু সাগর রুনি দুজন সাংবাদিক, এই জন্যে সাংবাদিক সমাজ শুধু এই জন্য একাউন্টই করেছে এটা না, এটা তো সহমর্মিতা আছে, কিন্তু এত বড় হত্যাকাণ্ডের বিচার হবে না, সুষ্ঠু বিচার হবে না, ঠিকমতো বিচার হবে না, সাংবাদিক সমাজ পেশাগত কারণে এটা মানতে পারে না। এটা পেশাগত কারণ, আমি শুধু পেশাগত কারণেই, শুধু দুজন সাংবাদিক হত্যা হয়েছে বলে যে সাংবাদিকরা আন্দোলন করেছে আমি এটা মনে করি না। এরকম সমস্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধেই সাংবাদিকরা কিন্তু সবসময় লেখালেখি করে। সাংবাদিক নেতাদের এই কর্মসূচি তদন্ত প্রক্রিয়াকে কোনোভাবে প্রভাবিত করছে কিনা সেটা জানতে চাচ্ছি। প্রভাবিত এই যে সংবাদ সম্মেলনটি করলেন, জি, এটা কিন্তু আমি মনে করি চাপের মধ্যে তিনি করেছেন। এটা শওকত আমার সঙ্গে একমত হোক কি না, আমি মনে করি চাপের মধ্যে করেছেন। এই ধরনের চাপ থেকে মুক্ত থেকেই, চাপ হতেই পারে, চাপ তো থাকবে, পরিবার থেকে চাপ থাকবে, দ্রুত বিচার করেন থাকতেই পারে, সাংবাদিক সমাজ বলেন দ্রুত বিচার থাকতেই পারে, কিন্তু তারপরেও কিন্তু এই চাপটাকে করে তাদের তদন্তের স্বার্থে যে সময় নেওয়া দরকার তাদের সেই সময় নিয়ে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। শওকত ভাইও নিশ্চয়ই চাইবেন যে আমি মনে করি যে 8 মাস তো যথেষ্ট দীর্ঘ সময়। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বদল হয়েছে সেটাও আমরা দেখতে চাই না, কারণ তদন্তের দায়ভার যখন হাইকোর্ট থেকে র্যাবকে দেওয়া হয়েছে, এটা লম্বা সময় হয়েছে। আমার মনে হয় যে সময় আমরা যথেষ্ট দিয়েছি। হ্যাঁ, আরো কিছু সময় হয়তো দিতে পারবো, কিন্তু বেশি সময় না। আন্দোলন থাকবে, আন্দোলনের কারণে কিন্তু অনেক সাংবাদিক হত্যা থেকে বেঁচে গেছে। আমি বলি তাড়াহুড়ার নামে যে একজন নির্দোষ লাগে যেন শাস্তি নেবে, এটাও দেখতে হবে। না, সেটা তো মানে আমরা একটি চাইও না। সুষ্ঠু তদন্ত এবং যতটা কম সময়ের মধ্যে পারা যায় আমরা এই তদন্তটি দেখতে চাই এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি তদন্ত যেন হয়। আজকে অনুষ্ঠানে আসার জন্য জনাব গোলাম স্যার, জনাব শওকত মোহাম্মদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।